আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের মধ্যে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছে তারা ইসরায়েলি সেনা রোম ব্রেসলাভস্কিকে পাহারা দেওয়ার দায়িত্বে থাকা ইউনিটের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছেন। এই ঘটনার আগে দখলদার বাহিনী ব্যাপকভাবে সেই এলাকাগুলোতে হামলা চালায় যেখানে বন্দীদের থাকার সম্ভাবনা রয়েছে। টেলিগ্রামে এক বিবৃতিতে কুদসের মুখপাত্র আবু হামজা বলেন, গতকাল থেকে আমরা সেই নিরাপত্তা ইউনিটের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছি যারা ইসরায়েলি সেনা রোম ব্রেসলাভস্কিকে পাহারা দিচ্ছিলেন। দখলদার বাহিনী তাদের অবস্থানে হামলা চালানোর পর এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এই মুহূর্তে তাদের ভাগ্য আমাদের জানা নেই। বিবৃতিতে ইসরায়েলি সরকারকে তাদের নিজ নাগরিকদের জীবন ইচ্ছাকৃতভাবে ঝুঁকিতে ফেলার অভিযোগ আনা হয়। আবু হামজা বলেন, আমাদের জনগণের বিরুদ্ধে শুরু হওয়া এই গণহত্যামূলক যুদ্ধের শুরু থেকেই অপরাধী নেতানিয়াহু এবং তার উগ্র ডানপন্থী সরকার গাজায় আটক তাদের বন্দীদের ব্যাপারে ইচ্ছাকৃতভাবে উদাসীন থেকেছে এবং এমনভাবে কাজ করছে যেন তারা নিজেদের লোকদের মেরে কফিনে ভরে ফিরিয়ে আনতে চায়। এর আগে 16 এপ্রিল রোম ব্রেসলাভস্কিকে আল কুদস ব্রিগেডস প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় যেখানে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্বোধন করে বলেন, নেতানিয়াহু, আমার রক্ত আপনার হাতে, আমাদের মুক্ত করার প্রতিশ্রুতি কোথায়? তিনি বন্দিদশার কঠিন অবস্থার বর্ণনা দিয়ে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, এই নির্বোধ যুদ্ধ বন্ধ করুন। আপনি ব্যর্থ হয়েছেন। দয়া করে এই দুঃস্বপ্ন শেষ করুন অথবা অন্তত গাজায় খাবার প্রবেশ করান যাতে কিছুটা আমাদের কাছেও পৌঁছায়। আল মায়াদিনের খবরে বলা হয়, তার এই বক্তব্য ইসরায়েলি সমাজের ভেতর থেকে ক্রমবর্ধমান অসন্তোষের প্রতিফলন। এপ্রিলে শত শত রিজার্ভ সৈনিক, নৌবাহিনীর কর্মকর্তা ও চিকিৎসকরা প্রকাশ্য চিঠিতে যুদ্ধের অবসান দাবি করেন। তাদের মতে সামরিক অভিযান কেবল বন্দীদের জন্য ঝুঁকি বাড়াচ্ছে। তারা উল্লেখ করেন, স্থল অভিযান চলাকালে অন্তত 40 জন ইসরায়েলি বন্দী মারা গেছেন, যা তাদের জীবনের প্রতি নেতানিয়াহুর অবজ্ঞার প্রমাণ। ব্রিটিশ পার্লামেন্টে প্রায় 60 জন এমপি এক চিঠিতে স্বাক্ষর করে ইসরায়েলে অস্ত্র রপ্তানির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা এবং সামরিক রপ্তানির লাইসেন্স অনুমোদনের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার দাবি জানিয়েছেন। চিঠিটি পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং বাণিজ্য মন্ত্রী জোনাথন রেইনল্ডসের উদ্দেশ্যে লেখা হয়েছে। এই আহ্বান এমন এক সময় এসেছে যখন আন্তর্জাতিক মহলে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যে যুক্তরাজ্যের অস্ত্র সরবরাহের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা চলছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সতর্ক করে দেন, যদি দ্রুত যুদ্ধবিরতি না হয় তবে ইসরায়েলের ওপর আরও নিষেধাজ্ঞা আসতে পারে। চিঠির পুরো প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়া লেবার পার্টির এমপি স্টিভ ওয়েদারডেন গাজা যুদ্ধে যুক্তরাজ্যের ভূমিকার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েল যে যুদ্ধবিমান ব্যবহার করে গাজা ধ্বংস করছে তার 15% যন্ত্রাংশ ব্রিটেনে তৈরি। এটা আমরা অস্বীকার করতে পারি না। তিনি আরও বলেন, যুক্তরাজ্যের রপ্তানি লাইসেন্স ছাড়া ওই যুদ্ধবিমান উড়ত না, বোমাও ফেলত না। এই এমপিরা 2024 সালে ইসরায়েলের জন্য যুক্তরাজ্যের অস্ত্র রপ্তানি নিয়ে এক্সপোর্ট কন্ট্রোল জয়েন্ট ইউনিট বা ইসিজেইউ প্রকাশিত তথ্য খোলাসা করার দাবি জানান। ইসিজেইউ এমন একটি সংস্থা যারা সামরিক ও দ্বৈত ব্যবহারযোগ্য পণ্যের রপ্তানির লাইসেন্স অনুমোদন করে। ওয়েদারডেন বলেন, সরকারের প্রতি স্বচ্ছতার দাবি বারবার জানানো হলেও তা উপেক্ষিত হয়েছে। তিনি বলেন, যুদ্ধ অপরাধে জড়িত একটি রাষ্ট্রে আমরা কি পাঠাচ্ছি অন্তত সেটি নিয়ে পুরোপুরি সৎ হওয়া আমাদের ন্যূনতম কর্তব্য। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি বলেছেন, বিশ্বের ঔদ্ধত্যপূর্ণ পরাশক্তিগুলোর আধিপত্যের মুখে তার বাহিনী প্রতিরোধের পতাকা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে আইআরজিসি এবং এর অ্যারোস্পেস ফোর্স নিজেদের প্রতিরোধ আন্দোলনের পতাকা বাহক হিসেবে দেখে এবং তারা সবসময় এই পতাকা সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। এই পথে এগিয়ে যাওয়ার পেছনে ইরানি জাতির ব্যাপক সমর্থন রয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা যে মহান জাতির সেবা করছি তারাই এই পথের মেরুদণ্ড। তিনি আরও বলেন, আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ রক্ত চলবে আমরা ইসলামী বিপ্লব রক্ষার এই মহান দায়িত্ব পালন করে যাব।
লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম মঙ্গলবার এক কঠোর বিবৃতিতে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ঘটনাকে মার্কিন ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ হিসেবে অভিহিত করে। এই অপরাধের মুখে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকে তীব্রভাবে অভিযুক্ত করেন। তিনি বলেন, গাজার নির্যাতিত ফিলিস্তিনি জনগণ মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে যে বর্বরতা, গণহত্যা ও অনাহারের শিকার হচ্ছে তা মানবিক ও নৈতিকতার সব সীমা অতিক্রম করেছে। তিনি বিশ্ব শক্তিগুলোর নিষ্ক্রিয়তা এবং আন্তর্জাতিক আইন প্রয়োগে তাদের ব্যর্থতাকে কটাক্ষ করে বলেন, বিশ্বব্যাপী নীরবতা সব সরকার ও কর্মকর্তাদের জন্য নিন্দনীয় এবং এটি আন্তর্জাতিক আইনকে সম্পূর্ণ অকার্যকর করে তুলেছে। সম্প্রতি ২৫টিরও বেশি দেশ যুদ্ধ থামানোর আহ্বান জানালেও শেখ কাসেম এসব বিবৃতিকে যথেষ্ট নয় বলে মন্তব্য করে বলেন, ২৫টি দেশ গাজায় যুদ্ধ বন্ধের যেই দাবি জানিয়েছে তা তাদের দায় এড়াতে পারে না। অনেক বড় শক্তি আগ্রাসনের শুরু থেকেই সরাসরি বা পরোক্ষভাবে সহায়তা করছে। শুধু নিন্দা জানালে চলবে না, এসব কথা বাস্তব পদক্ষেপে রূপান্তরিত না হলে গণহত্যা থামবে না। তিনি আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, আন্তর্জাতিকভাবে তাদের একঘরে করা, আইনি ব্যবস্থা নেওয়া এবং দখলদার দেশটির সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করাই এখন প্রয়োজন। শেখ কাসেম বলেন, এই বৃহত্তর দায়িত্ব আরব ও ইসলামী দেশগুলোর সরকার ও জনগণ উভয়েরই। আপনারা নিজেদের অবস্থান ঠিক করুন, নীতিমালা ঠিক করুন, কিন্তু নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থাকবেন না। তিনি বলেন, যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের পাশে একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বর ও ফ্রন্ট দাঁড়ায়, তাহলে তারা পিছু হটতে বাধ্য হবে। শেষে তিনি সতর্ক করেন, ইতিহাস এই লজ্জা ভুলবে না। ক্ষুধার্তদের গণহারে হত্যার সময় যারা নীরব ছিল, ইতিহাস তাদেরও কাঠগড়ায় দাঁড় করাবে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস মঙ্গলবার এক বিবৃতিতে গাজার বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যা ও অপরাধমূলক অনাহার অভিযানের মুখে আরব ও ইসলামী সরকারগুলোর চলমান নীরবতার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি বলেছে, এখন পর্যন্ত যে বিপর্যয় চলছে, সরকারি প্রক্রিয়াগুলো তার তুলনায় অত্যন্ত অপর্যাপ্ত। গাজায় ২২.৫ লাখেরও বেশি মানুষ চরম অনাহার ও বোমাবর্ষণের শিকার জানিয়ে হামাস বলেছে, এই ভয়ঙ্কর নীরবতা আমাদের নির্যাতিত জনগণের আশাকে ধ্বংস করছে এবং নেতানিয়াহুকে আরও অনাহার ও নিশ্চিহ্ন করার নীতিতে অটল থাকতে উৎসাহ দিচ্ছে। তারা জানান, গাজায় খাদ্য ও পানির চরম অভাবের মধ্যে হাজার হাজার সাহায্যবাহী ট্রাক মিশরের রাফা সীমান্তে আটকে আছে। আল জাজিরা জানিয়েছে, গাজা জুড়ে যখন দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে, তখন শুধু গত ২৪ ঘণ্টায় খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়ে ৫ জন নিহত এবং ৫২ জনেরও বেশি আহত হয়েছেন। ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনের সংখ্যা দাঁড়িয়েছে ১,০২৬ জনে এবং আহতের সংখ্যা ৬,৫৬৩ জনের বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় অন্তত ৭৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৭৬ জন আহত হয়েছেন। জরুরি উদ্ধারকারী দলগুলো জানিয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা বা খোলা জায়গায় পড়ে আছেন, কিন্তু ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ও সড়ক অবরোধের কারণে তাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি গণহত্যায় গাজায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯,১০৬ জনে। আহত হয়েছেন ১,৪২,৫১১ জন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার জন্য মার্কিন ইসরায়েলি আহ্বানকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন। মঙ্গলবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে। তিনি বলেন, ওয়াশিংটন ও তেল আবিবের একজোট হয়ে ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে জঘন্য মিথ্যাচার চালাচ্ছে। পেজেশকিয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে বলেন, আমাদের পারমাণবিক কর্মসূচি শেষ হয়ে গেছে বলে যেই দাবি আপনি করছেন তা একটি বিভ্রম। পারমাণবিক সক্ষমতা আমাদের বিজ্ঞানীদের মস্তিষ্কে সংরক্ষিত কোনো স্থাপনার মধ্যে নয়। তিনি জোর দিয়ে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র চায় না, শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করছে। পারমাণবিক অস্ত্র তৈরি না করা আমাদের রাজনৈতিক, ধর্মীয়, মানবিক ও কৌশলগত অবস্থান। প্রেসিডেন্ট বলেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত, তবে তা হতে হবে এমন ভিত্তিতে যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের শান্তিপূর্ণ অধিকার অস্বীকার করা হবে না।
যে কোনো ভবিষ্যৎ আলোচনা উইন উইন নীতির ওপর ভিত্তি করে হতে হবে। সাক্ষাৎকারে পেজেশকিয়ান আরও বলেন, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে আবার আগ্রাসন চালায় তবে ইরানও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। তিনি মনে করিয়ে দেন, গত মাসে ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছিল তখন ইরানের সশস্ত্র বাহিনী শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এমন জবাব দিয়েছে যে মাত্র 12 দিনের মাথায় ইসরায়েল যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হয়। তিনি বলেন, প্রয়োজনে আবারও ইসরায়েলের গভীরে আঘাত হানতে আমাদের বাহিনী প্রস্তুত আছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় তেহরানের এভিন কারাগারে ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জুনের শেষের দিকে তেহরানের এভিন কারাগারে ইসরায়েলি বিমান হামলার তদন্তের আহ্বান জানিয়ে এই হামলাকে যুদ্ধ অপরাধ বলে অভিহিত করেছে। মঙ্গলবার অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর ইচ্ছাকৃত বিমান হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত। ইসরায়েলি সেনাবাহিনী এভিন কারাগারে বিমান হামলা চালিয়েছে, যার ফলে কয়েক ডজন বেসামরিক লোক নিহত ও আহত হয়েছেন এবং এভিন কারাগারে ব্যাপক ধ্বংস ও ক্ষয়ক্ষতি হয়েছে। অ্যামনেস্টি বিবৃতিতে বলেছে যে তাদের অনুসন্ধানগুলো ভিডিও ফুটেজ, স্যাটেলাইট চিত্র এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ওপর ভিত্তি করে তৈরি। বিবৃতিতে বলা হয়, এই কারাগারকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে দেখানোর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাৎসি স্বৈরশাসক অ্যাডলফ হিটলারকে ছাড়িয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, নেতানিয়াহু 20 মাসে 59,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। মঙ্গলবার ইস্তাম্বুলে শুরু হওয়া আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গাজায় গণহত্যার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দায়ী করে এরদোয়ান বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে এই গণহত্যা নিয়ে যারা নীরব থাকবেন তারাই এর সঙ্গে জড়িত। তিনি স্পষ্ট ভাষায় বলেন, গাজায় যেই গণহত্যা চলছে তা নিয়ে চুপ থাকা শাসকরা দায় এড়াতে পারে না। ইতিহাস তাদের কাছে অবশ্যই এর জবাব আদায় করবে। Yeni yollar bulduk. İşte bugün de yeni yatırım müjdeleriyle huzurunuzdayız. Ersin Bey'in ortaya koyduğu iki devletli çözüm vizyonuna olan desteğimiz tamdır. আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।